সুপ্রিয় দর্শক, বাগা ইব্রাহিম টক থেকে আপনাদের ইব্রাহিম চৌধুরী খোকন আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের ভালোবাসা জানাচ্ছি। আজকে আবারও আমরা জানি যে নভেম্বরের প্রথম মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন। এবার জাতীয় নির্বাচনের সবচেয়ে বড় আসর যেন নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে একজন মুসলিম প্রার্থী জোহরান মামদানি, আমরা ইতিমধ্যেই জানি তিনি নির্বাচিত হওয়ার পক্ষে বা নির্বাচিত হওয়ার পথেই যুক্তরাষ্ট্রের মাটিতে নিউ ইয়র্কের মতো সিটিতে জোহরান মামদানি একজন মুসলমান পরিচয় দিয়ে নিজেকে, তার পরিচয় কখনো হাইড করেন নাই, তিনি একজন মুসলমান পরিচয়ে নিউ ইয়র্কের মেয়র হয়ে যাচ্ছেন। এ ধরনের একটা বাস্তবতায় দাঁড়িয়ে আমরা আলোচনা করতেছি এবং এই আলোচনাটা শুধু নিউ ইয়র্কের মাটিতেই সীমাবদ্ধ নয়। আমরা জানি ইতিমধ্যেই সমস্ত আমেরিকায় এবং আমেরিকার বাইরেও যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে সামান্যতম আগ্রহ যারা আছে তারা এই দিয়ে খেয়াল রাখতেছেন। আমরা জানি যে পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ নগরী লন্ডনের মেয়র একজন পাকিস্তানি মুসলমান হওয়ার পর সারা বিশ্বে এটা একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। মুসলমানরা গত 3 দশক থেকে পশ্চিমা শক্তির বিভিন্ন হামলার শিকার হয়েছেন, কখনো ওয়ার অর টেররের নামে, কখনো জঙ্গিবাদের নামে, কখনো মিথ্যা অপবাদে হামলার শিকার হয়েছেন, সন্দেহে পড়েছেন। বিভিন্ন এয়ারপোর্টে পর্যন্ত গেলে আপনার নামের পরিচয়টা, পশ্চিমা দেশে আপনার নামের পরিচয়, আপনার পোশাক, আপনার গাত্রবর্ণ, এটাকে যখন প্রশ্নবিদ্ধ করা হয় মুসলমানরা আহতবোধ করেছেন। এই আহতবোধ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা, একটা রাজনৈতিক প্রচেষ্টা বিশ্ব জুড়ে দেখা গেছে এবং লন্ডন তার প্রথম উদাহরণ। এরপরে লন্ডনের পরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এরকম ঘটনা এত দ্রুত ঘটবে বিশ্বাস করেন আমি কখনো ভেবে দেখি নাই। আমরা জানি এটা 2008 সাল না, 2008 সালে 2007 সালে একজন প্রেসিডেন্ট বারাক ওবামার উত্থান আমরা দেখেছি। সেই উত্থানেরও একটা ধারাবাহিকতা ছিল, কিন্তু সেই ধারাবাহিকতায় খুব দ্রুত যুক্তরাষ্ট্রের রাজনীতি ঘুরে দাঁড়িয়েছে। আমরা মনে করেছিলাম যে উদারনৈতিকতার পক্ষে একটা জোয়ার সৃষ্টি হবে প্রেসিডেন্ট বারাক ওবামার সময়, কিন্তু প্রেসিডেন্ট বারাক ওবামাকে সরে দিয়েই আমরা ট্রাম্প এরায় ঢুকলাম। আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের রাজনীতি ক্রমশ বিভক্ত এবং রক্ষণশীলতার দিকে ঝুঁকছে। কিন্তু আমরা যদি একটু খেয়াল রাখি যে রাজনীতির একটা মোটা দাগের যে জোহরান মামদানির যে তার উত্থান, তার বিরুদ্ধে মুসলমান বলে কিন্তু সমালোচনা করা হচ্ছে না। যখন তিনি প্রাইমারিতে জিতলেন, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রথমে বাছাই পর্ব বা আপনার দলের প্রাইমারিতে আপনাকে জিততে হয়। সেই দলের প্রাইমারিতেই সেখানে অ্যান্ড্রু কুমো প্রার্থী ছিলেন। অ্যান্ড্রু কুমো এখন যিনি মূল প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানির সাথে, সেখানে নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর ছিলেন এবং অ্যান্ড্রু কুমো শুধু যে গভর্নর ছিলেন তাই না, কোভিডের সময় যখন তিনি গভর্নর ছিলেন সেই শুরুতেই ধারণা, অন্তত আমি মনে করতাম, আমি একটা রাজনৈতিক সাংবাদিক, আমি সবসময় এটা নিয়ে রিপোর্টিং করেছি, আমাদের বদ্ধমূল ধারণা ছিল যে গভর্নর কুমোই একসময় আমেরিকার প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন এবং তাকে সেভাবেই মনে করা হতো। বড় রাজনৈতিক পরিবারের সন্তান, তার বাবা গভর্নর ছিলেন, তার সাথে কেনেডি পরিবারের সম্পর্ক, এইসব সূত্র ধরে। কিন্তু রাজনীতিতে অনেক ঘটনা খুব দ্রুত ঘটে যায়। তিনি বহু নারীর কেলেঙ্কারি, এইসব অভিযোগ, কোভিডে তিনি মৃত্যু সংখ্যা এবং কোভিড ব্যবস্থাপনা নিয়ে তথ্য গোপন করা, এইসব নিয়ে তিনি বেশ নাজুক অবস্থায় রাজনীতিতে খসে পড়লেন এবং খসে পড়ে আবার এই মেয়র নির্বাচনে তিনি ঘুরে দাঁড়াবার চেষ্টা করলেন এবং তিনি যখন প্রথম শুরুতেই আসলেন যে তিনি মেয়র পদে লড়বেন, তখন আমার কিন্তু বেশ মনে হয়েছিল যে তিনি খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা আসবেন। কিন্তু যেভাবে নিউ ইয়র্কের মানুষজন সাড়া দিয়েছেন সেটা তার পক্ষে যায় নাই। একদম বিরাট ব্যবধানে তিনি প্রাইমারিতে হারলেন এবং ক্ষমতাসীন যিনি এরিক অ্যাডামস, তার প্রস্থান ঘটল। তিনি নির্বাচন থেকে তিনি প্রাইমারিতে গেলেন না এবং তিনি নিজেই নির্বাচন করার একটা চেষ্টা করতেছিলেন, তহবিল সংগ্রহ করতেছিলেন, কিন্তু ঘটনাক্রম তার পক্ষে যায় নাই। নানান জটিলতায় পড়ে তার রাজনীতির ক্যারিয়ার শেষ হয়ে গেল এবং তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। এবং এরিক অ্যাডাম মনে রাখতে হবে, এই নিউ ইয়র্কে গড়ে ওঠা একজন পুলিশ কর্মকর্তা, একদম তৃণমূল পর্যায়ের সংগঠক হিসেবে রাজনীতিতে আসা, এবং তারও এরকম পরাজয় ঘটবে এটা অন্তত আমি 2 বছর আগে এটা আমাকে বিশ্বাস করা কঠিন ছিল। তারপরে এই জোহরান মামদানি প্রথম একজন অ্যাসেম্বলিম্যান, এ ধরনের একটা বড় নগরীতে বা বড় সিটিতে, বড় স্টেটে 1-2 নির্বাচিত হয়ে যেতে পারেন। তো জোহরান মামদানি অ্যাসেম্বলিম্যান হিসাবে যখন নির্বাচিত হলেন, এটা একটা খুব বড় ঘটনা হিসেবে দেখা হলো না, যে এটা একটা ইনসিডেন্ট, একটা জায়গা থেকে, একটা ছোট্ট এলাকা থেকে, এস্টোরিয়া এলাকা, সেখান থেকে একজন অ্যাসেম্বলিম্যান হয়ে গেছেন, একজন স্টেট সিনেটর হয়ে গেছেন। এটা জিনিস এবং এটা খুব বড় একটা ঘটনা যে ঘটলো তাও না। কিন্তু এই মেয়র নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আমরা একটা বিরাট পরিবর্তন দেখলাম এবং তার সমালোচনায় যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আসলেন, ডোনাল্ড ট্রাম্প তাকে কি বলে অভিযুক্ত করলেন যে তিনি একজন কমিউনিস্ট
এবং এই কমিউনিস্ট, এখন কমিউনিস্ট যে কোন পর্যায়ের গালি, আমরা একসময় বাংলাদেশে যখন ছাত্র রাজনীতি করতাম, মানে আমাদেরকে কমিউনিস্ট বললে তো আমরা সম্মানিতই মনে করতাম। আমরা মনে করতাম যে কমিউনিস্ট গরিবদের বন্ধু, কমিউনিস্ট সাধারণ মানুষের পাশাপাশি থাকে। আমাকে কেউ যদি কমিউনিস্ট বলে তাহলে, কিন্তু এখানে আমেরিকার মানুষের কমিউনিস্ট মানে এটা খুব গালি। কিন্তু এই গালিটা কিন্তু কোল্ড ওয়ারের সময় ছিল, যখন রাশিয়া এবং আমেরিকার লড়াইটা ছিল, তখন আমেরিকার মানুষের ধারণা ছিল যে কমিউনিজম খুবই খারাপ জিনিস। এবং ডোনাল্ড ট্রাম্প এই কমিউনিজম শব্দটা ব্যবহার করে জোহরান মামদানিকে ধরাশায়ী করতে চাইলেন। কিন্তু আমরা যদি যুক্তরাষ্ট্রের রাজনীতির পরিবর্তনগুলো দেখি, জোহরান মামদানি থেকেও আরো বেশি উদারনৈতিক ওকাসিও বিশেষ করে বার্নি স্যান্ডার্স, তারা বেশ দাপটের সাথে রাজনীতি করছেন। এবং যুক্তরাষ্ট্রের উদারনীতিকদের মধ্যে যারা ডেমোক্রেট, তাদের মধ্যে এই যে অতি উদারনৈতিকতা, যেটাকে মানে ডোনাল্ড ট্রাম্প কমিউনিস্ট হিসেবে আখ্যায়িত করতেছেন, রেডিক্যাল লেফট হিসেবে আখ্যায়িত করতেছেন, এই সংখ্যাটা বেড়েছে। আগে কমিউনিজমের প্রতি ডেমোক্রেটদের একটা ইতিবাচক মনোভাব 50%-এরও কম ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 66%-এরও বেশি ডেমোক্রেট কমিউনিজম যেটা বা লেফট রাজনীতি, বামপন্থী উদারনৈতিকতা, সেই উদারনৈতিকতার পক্ষে একটা ইতিবাচক মনোভাব পোষণ করেন। তো এই ভোটগুলা জোহরান মামদানি পাচ্ছেন। যে জোহরান মামদানি শুধু মুসলমানদের ভোটেই যে নির্বাচিত হয়ে যাবেন এটা না, তো দক্ষিণ এশীয়দের মধ্যে তিনি প্রচুর ভোট পাবেন, মধ্যপ্রাচ্যের লোকজনের ভোট পাবেন, দক্ষিণ এশীয়দের মধ্যে ভারতীয় ভোট কতটা পাবেন, এমনকি বাংলাদেশের হিন্দু ভোট জোহরান মামদানি কতটা পাবেন সে ব্যাপারে আমি নিশ্চিত না। ইহুদি ভোটও অনেকটাই বেশি পাবেন আমার মনে হয়, যদিও ইহুদিদের পক্ষে একটা উদারনৈতিক মহল জোহরান মামদানির পক্ষে নির্বাচনে কাজ করতেছে, কিন্তু প্রাইমারিতে আমরা যদি দেখি ইহুদির মধ্যে ভালো ভোট পেয়েছেন অ্যান্ড্রু কুমো। তো যখন এরিক অ্যাডাম নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন, তখন অ্যান্ড্রু কুমো যে আগে যে 15-20%-এর ব্যবধানে পিছিয়ে ছিলেন, তার এই গ্যাপটা কমে আসাটা জোহরান মামদানির জন্য এখনো থ্রেট না। কিন্তু এখনো রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলভা, যদিও তাকে রিপাবলিকানরা ঠিক সমর্থন করতেছে না, বড় বড় রিপাবলিকানরা, তার একটা জনসমর্থন 15% আছে। তিনি যদি নির্বাচন থেকে সরে যান, অথবা তার ভোটগুলা যদি শেষ পর্যন্ত অ্যান্ড্রু কুমোর বাক্সে চলে যায়, অ্যান্ড্রু কুমোর পক্ষে এখন যারা কাজ করতেছে অধিকাংশই ডোনাল্ড ট্রাম্পের সমর্থক, অধিকাংশই রিপাবলিকান সমর্থক, এবং খুব চেনা ডেমোক্রেটরা প্রকাশ্যে অ্যান্ড্রু কুমোর পক্ষে নাই। তারপরেও তার গ্যাপটা অনেক তিনি কমিয়ে এনেছেন। নির্বাচনের তো আর বেশি বাকি নাই, 3 সপ্তাহে অনেক পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবতাই বলতেছে না যে অ্যান্ড্রু কুমোর নির্বাচিত হয়ে যেতে পারবেন। এখন পর্যন্ত একটা সহজ অবস্থানে জোহরান মামদানি রয়েছেন, যদিও আমাদের বাংলাদেশি সহ বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের কাছে অ্যান্ড্রু কুমোর পক্ষে একটা প্রচারণা আছে, এবং জোহরান মামদানি সমকামীদের পক্ষে তার অবস্থান আছে, তিনি যৌনকর্মীদের বৈধতা দিতে চান, এইসব নিয়ে একটা প্রচারণা করে তাকে ঘায়ল করা যায় কিনা। কিন্তু এইসব নির্বাচনী প্রচারণার সময় এইসব হয়েই থাকে, এবং এইসব আমলে নিয়ে যে খুব বেশি মানুষ জোহরান মামদানির বিপক্ষে চলে যাবেন এইটা না। এবং জোহরান মামদানি আমেরিকার রাজনীতি করেন, তাকে বিভিন্ন উদারনৈতিক অবস্থানের বিপক্ষে তার থাকার সুযোগ নেই। তাকে একটা গ্রে লাইন ধরে, একটা আপোষের লাইন ধরে চলতে হবে। এখানে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সমকামী ইস্যু, আপনি এটার বিপক্ষে দাঁড়াতেই পারবেন না। এটা একটা মানবাধিকার ইস্যু। আপনি এখানে যৌনকর্মীদের আপনি কিভাবে হয়রানি করবেন, কিভাবে তাদেরকে শাস্তি দিবেন, এটার চেয়েও এরা যাতে এই কর্মে না নামে, এটা সামাজিক ভাবে এদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়, বা এই পেশায় না আসার জন্য কি ধরনের সামাজিক কর্মসূচি নেওয়া যায়, এগুলোই হচ্ছে উদারনৈতিক কর্মসূচি। জোহরান মামদানি এসব ব্যাখ্যা করার চেষ্টা করতেছেন। আমাদের বাংলাদেশিদের মধ্যে একটি গ্রুপ, যারা ব্যবসায়ী, যারা অ্যান্ড্রু কুমোর সাথে সংযোগ স্থাপন করেছেন, তারা এইসব ইস্যু নিয়ে জোহরান মামদানির বিপক্ষে ভোট সংগ্রহের চেষ্টা করতেছেন। তো আমি মনে করি কিছুটা ভোট হয়তো পাবেন, কিন্তু বাংলাদেশিরা এমন কেউ নাই যে তাদের পক্ষে একজনের কথায় বা কয়েকজনের কথায় হাজার হাজার বাংলাদেশি কারো পক্ষে ঝাঁপ দিয়ে দিবেন। আমি মনে করি জোহরান মামদানি পক্ষে একটা জোয়ার, এই নির্বাচনের সময় এই জোয়ারটা অনেক বেশি হিস্পানিক উদারনৈতিক যারা কৃষ্ণাঙ্গ, তাদের মধ্যে জোহরান মামদানির নাম এবং জনপ্রিয়তাটা দেখা গেছে। বিশেষ করে যুব সম্প্রদায়, তরুণ সমাজ, এরা সাধারণত ভোটের সময় নিরুৎসাহিত থাকে। আমরা জানি যুক্তরাষ্ট্রে 20%-এরও কম যুব সমাজ ভোট দেয়, তারা 30-এর নিচে কম। কিন্তু এইবার দেখা যাচ্ছে একটা ব্যতিক্রম, যুব সমাজের মধ্যে প্রচুর আগ্রহ, প্রচুর উদ্দীপনা, এবং এই আগ্রহ উদ্দীপনার মধ্য দিয়ে জোহরান মামদানির নির্বাচিত হওয়া কি শতভাগ নিশ্চিত ন। এখনো তাকে আগামী 3 সপ্তাহের একটা উঠানামার মধ্য দিয়ে যেতে হবে, অনেক
বিষয় কতটা নির্বাচনের মানে ডাক যুগে নির্বাচন, উপস্থিত হয়ে নির্বাচন এবং নির্বাচনের দিন পর্যন্ত তাকে নির্বাচনী মাঠ সামাল দিতে হবে। তবে তার পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছে এটা মোটামুটি একটা আশাবাদ সর্বত্রই যে নিউ ইয়র্কের প্রথম মুসলমান মেয়র হিসেবে জোহরান মামদানির হয়তো একটা অভিষেক ঘুরতে যাচ্ছে। এটা যদিও আমাকে যদি বলা হয় এখন কি আমরা পুরোপুরি ঘোষণা দিয়ে দিতে পারবো না, আমি মনে করি যে এখন আমাদের অপেক্ষা করতে হবে। এখনো যে সময় আছে এনরকমও এই গ্যাপটা ধরে নেওয়ার জন্য। এনরকমও কিন্তু খুব দক্ষ রাজনীতিবিদ এবং তাদের যে রাজনৈতিক মেশিনারি এগুলো আমেরিকার রাজনীতিকে যারা পরিচালনা করে এরা দীর্ঘদিন থেকে অভিজ্ঞ। সুতরাং এদেরকে খুব সহজ খেলোয়াড় মনে করার কোনো কারণ নাই। যে কোনো সময় নির্বাচনের মোড় ঘুরতে পারে এবং বাই দিস টাইম প্রতিদিনই দেখা যাচ্ছে যে গ্যাপটা আছে 10-15% এই গ্যাপটা কমানোর চেষ্টা করতেছে এবং কিছুটা হলেও কমতেছে। যদিও জরিপগুলা শতভাগ নিশ্চিত হওয়া যায় না, একটা আভাস পাওয়া যায়। সেই আভাসে আগামী 3 সপ্তাহে আমরা দেখবো এনরকমও কতটা সামাল দিতে পারেন, গ্যাপ কতটা কমিয়ে আনতে পারেন। কমিয়ে না আনলে জোহরান মামদানি এবং তার অনুসারীরা নভেম্বরের প্রথম সপ্তাহে জয় দেখতে পাচ্ছেন এবং নভেম্বরে হয়তো যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও একটা পরিবর্তনের ঘটনা ঘটবে জোহরান মামদানির মেয়র নির্বাচিত হওয়া পর্যন্ত। এবং আমরা ওই নির্বাচনের আগে আরো সর্বশেষ আপডেট নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। একদম সাদামাটা কথায় আমি একটা বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আপনারা আমার এই চ্যানেলটা বাঘা ইব্রাহিম শো এটা যদি একটু সাবস্ক্রাইব করেন, আপনারা শেয়ার করেন, বন্ধু বান্ধবদের বলেন, আমি এই ধরনের কথা চালিয়ে যাব। আপনাদের সাথে বসে নানান গল্প করবো, আপনাদের মতো আপনাদের কথা আপনাদের নিয়ে আপনাদের মাঝে থাকার এই প্রচেষ্টাটা অব্যাহত থাকবে। সবাই ভালো থাকবেন। সেই পর্যন্ত শুভেচ্ছা। Subscribe now and press the bell icon. Never miss an update.